হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা চলে এসেছি বৃত্তীয় গতির পার্ট 2 নিয়ে। পার্ট 1-এ আমরা কৌণিক সরণ এবং কৌণিক গতিবেগ নিয়ে আলোচনা করেছি, কৌণিক বেগ নিয়ে আলোচনা করেছি। তা এবার যদি কৌণিক বেগেরও পরিবর্তন হয়, সেই ক্ষেত্রে সময়ের সাপেক্ষে এই কৌণিক বেগ পরিবর্তনের যে হার তাকেই বলা হয় কৌণিক ত্বরণ। ঠিক তেমনি যেমন রৈখিক বেগ পরিবর্তনের হার সময়ের সাপেক্ষে সেটা ছিল রৈখিক ত্বরণ, তেমনি কৌণিক বেগ পরিবর্তনের হার একে বলা হচ্ছে কৌণিক ত্বরণ। আচ্ছা, এখানে আমরা একটা বৃত্তপথে পরিভ্রমণশীল একটা কণা নিয়েছি। এই পজিশনে ধরে নাও যে কোনো একটা পজিশন আমি ধরি, এই পজিশনে প্রথমে হচ্ছিল, এখান থেকেও এই পজিশনে এসেছে, এই সময়েও থিটা কোণ উৎপন্ন করেছে। এবং যখন অ্যাকচুয়ালি এটা যে কোনো একটা মুহূর্তের কথা বলেছিল, যে কোনো একটা মুহূর্ত, তখন একটা বৃত্তপথে পরিভ্রমণ ছিল। এই পজিশনে ধরে নাও ওর গতিবেগ ছিল v1, এবং এই পথে তার গতিবেগ ছিল v2। এর মান বাড়তেও পারে, এর মান কমতেও পারে। তাহলে যেহেতু বৃত্তপথে পরিভ্রমণশীল করা v কত, ওমেগা ইনটু r, তাহলে ব্যাসার্ধ একই থাকার দরুন এর যদি গতিবেগ বাড়ে, যদি এই স্পর্শকীয় বেগের মান বাড়ে, একটা কথা আবার মনে করে দিচ্ছি, কৌণিক গতিবেগের সাথে যে বেগের সম্পর্ক আমরা করি v = ওমেগা r, সেখানে কিন্তু v হলো ব্যাসার্ধের সাথে লম্বভাবে থাকে। অর্থাৎ যদি গতিবেগের কোনো কারণে যদি গতিবেগের এদিকে মেইন গতিবেগ যদি এদিকে থাকে, আমাকে কিন্তু এর স্পর্শক বরাবর গতিবেগটাই নিতে হবে, অর্থাৎ লম্বভাবে ভেক্টরটাই আমাকে নিতে হবে, সেটা যেন মাথায় থাকে। সেই ক্ষেত্রে যদি কৌণিক বেগের পরিবর্তন হয়, প্রয়োজনে আগের ভিডিওটাতে চলে যাও, সেই ভিডিওটার শেষটাতে দেখবে আমি একটা অঙ্ক করিয়েছিলাম যে এদিক থেকে এদিকে সরলরেখায়, সোজা সরলরেখায় একটা বস্তু, একটা পাখি চলে গেল। তাহলে আমি একটা এই পজিশন থেকে দেখে এই পজিশনে দেখলাম, সেই পজিশনে আমরা দেখেছিলাম কিভাবে কৌণিক বেগের পরিবর্তন হয়। তাহলে বৃত্তপথ না হয়েও কিন্তু সেখানে কৌণিক বেগের পরিবর্তন হতে পারে, সরলরেখায়ও কৌণিক বেগের পরিবর্তন হতে পারে। তা এমনি যদি বৃত্তপথে যদি বেগের মান পরিবর্তন হয়, যেহেতু এখানে সরলরেখায় গতিশীল কোনো সমবেগে ওই পাখি যদি বেরিয়ে যায়, আমার যদি ঘাড়ের রোটেশনটা হয়, সেটা কিন্তু আমার কৌণিক বেগের মান ধীরে ধীরে পরিবর্তন হয়। ক্লিয়ার? কিন্তু এই পজিশনে যদি আমি বলি ব্যাসার্ধটা যেহেতু দূরত্ব আলাদা, সেই ক্ষেত্রে যদি বেগের মান একই থাকতো, সেই ক্ষেত্রে কিন্তু কোনো প্রত্যেকটা জায়গায় কৌণিক বেগের মান একই থাকতো। কিন্তু এখানে যেহেতু বেগের মানটা আমরা ডিফারেন্ট নিয়েছি, তাহলে কৌণিক বেগের মানটাও ডিফারেন্ট হবে। তাহলে সেই হিসাবে আমি ধরে নিতে পারি এই জায়গায় ধরে নাও ওমেগা 2 বা ওমেগা 1, এবং এই পজিশনে ধরে নাও ওমেগা 2। তাহলে কৌণিক বেগের পরিবর্তন কত হলো? ওমেগা 2 মাইনাস ওমেগা 1, যে সময় হয়েছে t। তাহলে এই যে কৌণিক বেগের পরিবর্তন হলো বাই t, এটাই হচ্ছে গিয়ে তোমার এক কথায় কৌণিক ত্বরণ। ইজ ইট ক্লিয়ার? আশা করি এটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। বেশ, এবার এর অভিমুখটা আমি কি নেব? এও কিন্তু একটি অক্ষীয় ভেক্টর, কৌণিক বেগের মতো। কিন্তু প্রশ্নটা হচ্ছে এখানে, এটা কি কৌণিক বেগের দিকে হবে না কৌণিক বেগের বিপরীতে হবে? দেখো, বস্তুটা ঘড়ির কাঁটার উল্টো দিকে চলছে। তা ঘড়ির কাঁটার উল্টো দিকে চলা মানে হচ্ছে ধনাত্মক কৌণিক সরণ হচ্ছে, অর্থাৎ তার যে অভিমুখ, কৌণিক সরণ এবং কৌণিক বেগের অভিমুখ দুটোই কি এই তল বরাবর বাইরের দিকে, ভেতরের দিকে না, তল বরাবর বাইরের দিকে। এই ক্ষেত্রে অভিমুখ কি হবে? ডিপেন্ড করছে এই ওমেগা 2 আর ওমেগা 1 এর উপর। যদি ওমেগা 2 এর মান ওমেগা 1 থেকে বেশি হয়, অর্থাৎ কৌণিক বেগের মান যদি বাড়ে, সেই ক্ষেত্রে এর অভিমুখ হবে কৌণিক বেগের অভিমুখে। ঠিক আছে? কৌণিক বেগের যে অভিমুখ আছে অর্থাৎ বাইরের দিকে হবে এক্ষেত্রে। আবার যদি আমরা ভাবি এখানে কৌণিক মন্দন সৃষ্টি হচ্ছে, অর্থাৎ ওমেগা 1 গ্রেটার দেন ওমেগা 2 যদি হয়, সেই ক্ষেত্রে কি হবে? তখন যেহেতু কৌণিক বেগ কমে যাচ্ছে, তখন ভাবতে হবে তার অভিমুখ, কৌণিক ত্বরণের অভিমুখ কৌণিক বেগের অভিমুখের বিপরীতে, অর্থাৎ এই ক্ষেত্রে হচ্ছে। তাহলে আশা করি বুঝতে পারছো, খুবই সহজ। যদি কৌণিক বেগের মান বৃদ্ধি পায়, তাহলে কৌণিক বেগের
দিকেই হবে। যদি কৌণিক বেগের মান কমতে থাকে তাহলে কৌণিক ত্বরণের অভিমুখটা হবে তার বিপরীত দিকে। ঠিক যেমন রৈখিক ত্বরণ আর মন্দনের গল্প বলেছিলাম, মন্দন মানে ঋণাত্মক ত্বরণ অর্থাৎ ত্বরণের বিপরীতে অভিমুখ, ঠিক তেমনি এখানেও ত্বরণের বিপরীতে মন্দন, তাই অভিমুখটা বিপরীতে। আগেরটার সাথে লিনিয়ার গুলোর সাথে এটাকে যদি আমি মিলিয়ে পড়তে পারি তাহলে খুব সহজ হয়ে যায়। বেশ, এবার কৌণিক ত্বরণের কথা যদি আমি বলি, কৌণিক ত্বরণের একক কত হবে? এটা হচ্ছে কিসের মাত্রা? ভেবে দেখো, উপরে কৌণিক বেগের মাত্রা। কৌণিক বেগের মাত্রাটা কি বলেছিলাম? রেডিয়ান পার সেকেন্ড বাই সেকেন্ড। তাহলে কত দাঁড়াচ্ছে? রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। মাত্রা তাহলে কি দাঁড়াবে? রেডিয়ানের মাত্রা নেই, শুধু সেকেন্ড স্কয়ারের মাত্রা 1 সেকেন্ড স্কয়ার টি টু দি পাওয়ার -2। এবার আমি যদি তাৎক্ষণিক কৌণিক ত্বরণ বের করি, ধরে নাও টি সময়ে কোনো একটা পজিশনে তার কৌণিক বেগ ছিল ওমেগা, খুব ক্ষুদ্র সময় অবকাশ ডেল টি সময়ে তার কৌণিক বেগ বেড়ে হলো ওমেগা প্লাস ডেল্টা ওমেগা। সেই ক্ষেত্রে যে কৌণিক বেগের যে পরিবর্তন কত হচ্ছে? ওমেগা প্লাস ডেল্টা ওমেগা মাইনাস ওমেগা, তার মানে ডেল্টা ওমেগা বাই ডেল্টা। এই যে কৌণিক বেগ পরিবর্তনের হার, সেই সময়টা যদি এতটাই ক্ষুদ্র হয় যে সেটার লিমিট টেন্ডস টু 0 হয়ে দাঁড়ায়, এই ক্ষেত্রে একে আমরা বলবো তাৎক্ষণিক কৌণিক ত্বরণ। একে আমরা কিভাবে লিখতে পারি? ডি ওমেগা ডিটি। যেহেতু খুব ক্ষুদ্র সময় অবকাশের জন্য করেছি, সেই ক্ষেত্রে কৌণিক সরণ সেটি একটি ভেক্টর রাশি এবং স্বাভাবিকভাবেই কৌণিক বেগও একটি ভেক্টর রাশি হবে। সেই ক্ষেত্রে কৌণিক ত্বরণও একটি ভেক্টর রাশি হবে। এটা কোন পজিশনের ক্ষেত্রে বলছি? খুব ক্ষুদ্র পজিশনের ক্ষেত্রে। ঠিক আছে, তার জন্যই তাৎক্ষণিক ব্যাপারটা এসেছে। এবার ওমেগা মানে কত? দেখো, ওমেগা মানে আমরা শিখেছি ডি থিটা ডিটি। তাহলে আমি এই পজিশনে কি লিখব? ডি ডিটি অফ ডি থিটা ডিটি, অর্থাৎ থিটার রেসপেক্টে দুবার অবকলন করছি, তাহলে হচ্ছে ডি টু থিটা ডিটি টু। এই হচ্ছে তাৎক্ষণিক কৌণিক ত্বরণের রাশিমালা। এবার কৌণিক ত্বরণ, রৈখিক ত্বরণ ও কৌণিক ত্বরণের সম্পর্ক আমরা করব। ঠিক যেমন রৈখিক বেগ কৌণিক বেগের সম্পর্ক করেছিলাম, আমরা শুরুতে ভেক্টর দিয়েই করার চেষ্টা করছি, তারপর আমরা এক এক করে দেখাচ্ছি কোন ক্ষেত্রে কি হয় না হয়। এখানে কিন্তু আমরা স্পষ্ট দেখাতে পারি, এই যে v2 v1 দিয়েছে, এই ওমেগা ইজ ইকুয়াল টু যেহেতু v2/r, সেই পজিশন দিয়ে করে আসতে পারি, দরকার নেই। আপাতত আমরা এই পজিশনটাতে যাই, দেখা যাক কি হচ্ছে, দেখি। চলো, তাহলে আমরা লিখতে পারি, লিখেছি অলরেডি, জেনেছি যে v ইজ ইকুয়াল টু ওমেগা ক্রস r, তাই না? বৃত্তীয় গতির ক্ষেত্রে v ইজ ইকুয়াল টু ওমেগা ক্রস r ভেক্টর রাশিমালা দিয়ে আমরা করি। তাহলে সেই ক্ষেত্রে আমি যে অবকলন করি, তাহলে dv dt ইজ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? দেখো, দুটো অংশ আসছে, একটা d ওমেগা dt ক্রস r প্লাস ওমেগা ক্রস dr dt। তাহলে এই dv dt মানে হচ্ছে রৈখিক ত্বরণ। এখন এই রৈখিক ত্বরণ সমান সমান এই কৌণিক ত্বরণের গল্পে যদি আমি নিয়ে আসতে চাই, এখানে দুটো ত্বরণ চলে আসছে, দুটো পার্ট। দেখো, রৈখিক বেগ, রৈখিক ত্বরণ দুটো পার্টে চলে এসেছে। এই যে পার্টটা, এই পার্টটাকে বলি আমরা স্পর্শকীয় ত্বরণ, এটি। আর এই পার্টটাকে আমরা বলি কি? কেন্দ্রাতিক ত্বরণ, বা এক কথা বলতে পারি লম্ব ত্বরণ। ঠিক আছে, সেটা কি থাকে? ব্যাসার্ধ অভিমুখী হয় বা এই স্পর্শকের সাথে লম্ব ভাবে থাকে, এটাকে আমরা বলছি এর আর। এই দুটো অংশ আসছে। তাহলে মূলত এই যে ভেক্টর রৈখিক ত্বরণটা আছে, এই রৈখিক ত্বরণ দুটো বৃত্তীয় গতির ক্ষেত্রে দুটো ত্বরণের ভেক্টর যোগফলের সমান। একটা হচ্ছে স্পর্শকীয় ত্বরণ, আরেকটা হচ্ছে কি?
লম্ব ত্বরণ। এই ক্ষেত্রে যে AT ইজ ইকুয়াল টু আমরা কত দেখছি d ওমেগা dt আর হচ্ছে ক্রস r, অর্থাৎ d ওমেগা dt মানে কি দেখো তো, d ওমেগা dt মানে কিন্তু হচ্ছে আলফা, মানে AT ইকুয়াল টু আলফা ক্রস r। তাহলে খেয়াল করো আমরা এই রিলেশনটা কিন্তু অলরেডি পড়েছি, অলরেডি জেনেছি। সেটা কি a ইজ ইকুয়াল টু r আলফা, বই লেখাও থাকে, তোমরা অলরেডি হয়তো অনেক জায়গায় পড়েছো। কিন্তু একটা কথাই মাথায় রাখো, সেই ক্ষেত্রে a মানে কিন্তু রৈখিক ত্বরণ, পুরোপুরি রৈখিক ত্বরণ সরাসরি বলা যাবে না, সেটা কিন্তু রৈখিক ত্বরণের স্পর্শক উপাংশ। অর্থাৎ আলফা আর যে পার্টটা আমরা দেখি রৈখিক ত্বরণের সাথে কৌণিক ত্বরণের যে সম্পর্কটা আমরা এইভাবে করি, সেই ক্ষেত্রে কিন্তু এটি কৌণিক ত্বরণের স্পর্শক উপাংশ, মাথায় যেন থাকে, সেটি কৌণিক ত্বরণের স্পর্শক উপাংশ। এবং AR is equal to omega dr dt, এই ক্ষেত্রে লম্ব উপাংশ হচ্ছে ওমেগা ক্রস dr dt। তাহলে ওমেগা ক্রস dr dt dr dt, অর্থাৎ এখানে কি হচ্ছে, দৈর্ঘ্যের যদি পরিবর্তন হয়, দৈর্ঘ্যের যদি পরিবর্তন হয় সেই ক্ষেত্রে সেটা কত হবে, ওমেগা dr dt। হ্যাঁ, এখানে তো ভেক্টর, এটা দেখো ধরে নাও, ভেবে দেখো r ভেক্টর, এটাও r ভেক্টর, তাহলে এখানে কিন্তু অ্যাকচুয়ালি আমি r ভেক্টর বলতে পারি না, এখানে কি বলতে হয় r1 ভেক্টর আর r2 ভেক্টর। কেন বুঝে দেখো, এটা যদি আমার ফিক্সড পয়েন্ট হয় তাহলে এটা r1 এটা r2 এর মান সমান, কিন্তু অভিমুখ পরিবর্তন হচ্ছে, তার ফলে এখানে কিন্তু একটা রৈখিক পরিবর্তন হচ্ছে। সেই যে দূরত্বের পরিবর্তন সেটাই কি গতিবেগ, অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা এটাকে রৈখিক গতিবেগ হিসেবে ডিনোট করতে পারি, ওমেগা ইনটু ভি, ওমেগা ক্রস ভি হিসেবে আমরা লিখতে পারি। এবার পরবর্তী তাহলে আমরা দুটো পার্টে পাচ্ছি, এই পুরো অংশটাকে কিভাবে এই অংশটাকে আমাকে বোঝাতে হবে সেই জিনিসটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। শুধু একটা কথা মাথায় রেখো, আমরা যে এখান থেকে ইচ্ছে করে এখান থেকেও পেতে পারি যে v2 v1 t, এই যে লিখে দেখো v2, এটা কি দাঁড়াচ্ছে v2 r, এটা কত v1 r, তার মানে এখানে লিখতে পারি না v2 v1 r t। এবার v2 v1 t মানে কত আলফা, তাহলে কত দাঁড়াচ্ছে আলফা, সরি a দাঁড়াচ্ছে তাহলে a r। এই যে আলফা ইজ ইকুয়াল টু a r কথাটা আমরা লিখতে পারি, এটা কি ত্বরণ, এটা কোন ত্বরণ, এটা খুব ভালো করে মাথায় রাখো। এখানে কিন্তু বেগের মানের পরিবর্তন ধরা হয়েছে, কি হয়েছে, বেগের মানের পরিবর্তন, এখানে কিন্তু অভিমুখটা ধরা হয়নি, এটা ভেক্টর রাশি হিসেবে হয়নি। তাই এইটা যেটা করছি এটা কিন্তু বেগের মানের পরিবর্তন, খুব ভালো করে মাথায় রেখো, এটা শুধুমাত্র বেগের মানের পরিবর্তন। বা এক কথায় বলতে পারো এই যে পজিশনটা আমরা করছি এখানে আলফা ক্রস r, এখানে শুধুমাত্র যে ত্বরণের কথা বলা হচ্ছে, এই ত্বরণটা বেগের মানের পরিবর্তনের জন্য হচ্ছে। আর এই যে ত্বরণটা আমরা পাচ্ছি কেন্দ্রের দিকে বা এর সাথে লম্বভাবে, সেটা কিন্তু হচ্ছে বেগের অভিমুখ পরিবর্তনের জন্য, ঠিক আছে। এটা হচ্ছে va, মানে রৈখিক বেগের, এই ক্ষেত্রে বেগের মান পরিবর্তন হচ্ছে, বেগের মানের পরিবর্তন হচ্ছে। এই বেগের মানের পরিবর্তনের ফলে এই স্পর্শক উপাংশটা আমরা পাচ্ছি রৈখিক রৈখিক ত্বরণে। আবার বেগের এই অভিমুখ পরিবর্তনের জন্য আমরা এই কেন্দ্রের দিকে একটা ত্বরণ পাচ্ছি, সেটাকে বলা হচ্ছে লম্ব ত্বরণ, বা কখনো কখনো সেটাকে আমরা কেন্দ্রাতিক ত্বরণে পরবর্তীতে করব অভিকেন্দ্র ত্বরণ নামে অভিহিত করব। অভিকেন্দ্র ত্বরণের ক্ষেত্রে রাশিমালা কিভাবে বের করতে হয় সেটা আমরা তার পরের ভিডিওতে আমরা সেটা খুব ভালো করে শিখে নেব, বেশ। আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, যদি বেগের মানের পরিবর্তন না হয়, শুধুমাত্র অভিমুখ পরিবর্তন হয়, সেই ক্ষেত্রে কিন্তু কৌণিক আমরা যে রৈখিক ত্বরণ বলছি, সেই রৈখিক ত্বরণের কিন্তু কোনো স্পর্শক উপাংশ থাকবে না, শুধুমাত্র লম্ব উপাংশ থাকবে। কেন?
কারণ হলো বেগের মান পরিবর্তন না হলেও নিয়মিত বেগের অভিমুখের পরিবর্তন হয়। অর্থাৎ আমি যদি বলি যে সমদ্রুতিতে চলছে, অর্থাৎ সমবৃত্তীয় গতির কথা যদি আমি বলি, সেই ক্ষেত্রে কিন্তু মাথায় রাখবে যে রৈখিক ত্বরণের কথা বলবো, সেই রৈখিক ত্বরণটা শুধুমাত্র কি হবে, কার সমান হবে, সেই রৈখিক ত্বরণটা শুধুমাত্র এই অভিকেন্দ্র ত্বরণের সমান হবে। অর্থাৎ আমরা এর থেকেও বুঝতে পারছি যে কোনো একটা বস্তু সমবৃত্তীয় গতিতে চলতে হলে তার কেন্দ্রের দিকে একটা ত্বরণ থাকা আবশ্যক। যদি সেটি অসমবৃত্তীয় গতি হয়, অর্থাৎ এর ক্ষেত্রে দ্রুতির মান নো পরিবর্তন হচ্ছে, বেগের মান অভিমুখ পরিবর্তন তো হচ্ছে, তার জন্য এই পার্থক্য থাকছে, তার সাথে কি হচ্ছে, বেগের মানও পরিবর্তন হচ্ছে, সেই ক্ষেত্রে এর ভ্যালু আসবে, যেহেতু ভেক্টর দুটো তাহলে এবং পরস্পরের সাথে লম্বভাবে আছে, a_t স্কয়ার যোগ a_r স্কয়ার। অর্থাৎ সেই ক্ষেত্রে ত্বরণের অভিমুখ হবে, আমি যদি এখান থেকে যদি একটা যে কোনো একটা পার্টে নিতে পারি, তাহলে এদিকে একটা অংশ at, এদিকে একটা অংশ ar, অ্যাকচুয়ালি ত্বরণের অভিমুখ হবে এই দুটো অংশ থেকে যাবে। ক্লিয়ার? এই হবে তখন মান। আর সমবৃত্তীয় গতির ক্ষেত্রে স্বাভাবিকভাবেই সমবৃত্তীয় গতি, তারপরে স্পর্শক ত্বরণের কোনো উপাংশ থাকবেই না, ঠিক সেই কারণেই তো এর কোনো কৌণিক ত্বরণও থাকবে না। কৌণিক ত্বরণ থাকতে হলে কি, তার কৌণিক বেগ পরিবর্তন হতে হবে। এই ক্ষেত্রে কৌণিক বেগ পরিবর্তন হচ্ছে না, কৌণিক বেগ পরিবর্তন না হলে এটি 0 হচ্ছে। ক্লিয়ার? এবার এই যে কৌণিক এই স্পর্শকের ত্বরণটার উপর কিন্তু ডিপেন্ড করে যে সমবৃত্তীয় গতির ক্ষেত্রে বা অসমবৃত্তীয় গতির ক্ষেত্রে বা কোনো একটা কার্ভে যাওয়ার সময় তার গতি কি ধীরে ধীরে বাড়ছে না ধীরে ধীরে কমছে, এই মানটার উপরে কিন্তু পুরোপুরি নির্ভর করছে। দেখে নাও একটা জিনিস খেয়াল করে, আমরা এখানে একটা বক্রপথ নিয়েছি, এখানে একটা বক্রপথ নিয়েছি, এখানে একটা বক্রপথ নিয়েছি, এই বক্রপথের দুটো পার্ট নিয়েছি, এখানে ধরুন একটা অংশ, এখানে ধরুন একটা অংশ। এই দুটো অংশের মধ্যে প্রথম অংশটার মধ্যে আমি ধরে নিচ্ছি যে এই পজিশনে কিন্তু প্রত্যেকটা থেকে আমাকে গতিবেগ কোনটা নিতে হবে, গতিবেগ নিতে হবে এর সাথে লম্ব হবে, তাই না? এটা v1 এটা v2। তাহলে এখানে গতিবেগের পরিবর্তনকে কি বলা হবে, ত্বরণ বলা হবে। তাহলে গতিবেগের পরিবর্তন করতে হলে আমি ধরে নাও এখানে বলেছি v2 v1, গতিবেগ বাড়ছে। তাহলে দেখো কি হচ্ছে, এই পজিশনের ক্ষেত্রে এই, তাহলে আমি যদি v2 v1 এই পার্টটা যদি বের করি, এটা v2 এটা v1, তাহলে v2 v1 হচ্ছে এই হচ্ছে v2 v1। তাহলে এই v2 v1 এর অভিমুখ আর ত্বরণের অভিমুখ কি হবে, সেম টু সেম হবে। তাহলে সেই ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, এটা হচ্ছে হলো কার্ভটা, যে কার্ভটার কথা আমরা বলছি, এটা একটা ফিক্সড পয়েন্ট হিসেবে একটা কার্ভ রচনা করেছে সেই জায়গা থেকে। তাহলে এখান থেকে কত দাঁড়াচ্ছে দেখো তো, এই হচ্ছে হলো সমান্তরাল ভাবে ত্বরণের অভিমুখ। তাহলে এই ত্বরণের অভিমুখের দুটো পার্ট হচ্ছে দেখো, একটা এদিকে আর একটা ঠিক ব্যাসার্ধ বরাবর এই বরাবর। তাহলে এই বরাবর হচ্ছে এটি, এই বরাবর এআর। এবারে এই এটি দেখো কোন অভিমুখে হচ্ছে, বেগের মানের অভিমুখে হচ্ছে, তার ফলে এটি বেগের মান বৃদ্ধি করছে। অর্থাৎ এই স্পর্শকীয় ত্বরণের কাজ হলো সবসময় বেগের মান পরিবর্তন করা, এর মান পজিটিভ হলে বেগের দিকে হলে কি হচ্ছে, তার বেগের মানটা বৃদ্ধি করছে। এবার এই এখানে একটা ছবি এঁকে দেখাই, যদি এরকম হয় যে বেগের মানটা এবার কমে গেল, না বেগের মানটা এবার আমি ধরলাম কমে গেল, ছোট হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে নিয়ে নাও এই বেগের মান, এটা হচ্ছে v1 এটা v2, তাহলে v1 v2 কোনটা, এই হচ্ছে v1 v2 এর অভিমুখ, অর্থাৎ এই হচ্ছে v1 v2 এর অভিমুখ, v1 v2 অভিমুখ। তাহলে এর দুটো উপাংশ হয়ে যাচ্ছে, দেখে নাও, একটা হচ্ছে এই স্পর্শক বরাবর আর একটা হচ্ছে এই, এটা কি ব্যাসার্ধ
এটি কি করছে, একে কার্ভ করছে, একে গতিপথটা পরিবর্তন করে দিচ্ছে। আর এটা কি করছে, দেখো এদিকে গতিবেগ ছিল তার বিপরীতে আছে, তার ফলে আমরা বুঝতে পারছি এর গতিবেগ কিন্তু কমে যাচ্ছে। এই অংশটা কিন্তু আমি দ্বিমাত্রিক গতি যখন পড়িয়েছি স্কেলার ভেক্টরে তখন ব্যাপারগুলো ভালো করে ক্লিয়ার করে দিয়েছি। যাদের অসুবিধা আছে তারা সেই জায়গাগুলো আরেকবার দেখে নিতে পারে পিছনে গিয়ে, আমি ভিডিওর সাথে ডেসক্রিপশন বক্সে ওটার লিংক দিয়ে দেব। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কৌণিক ত্বরণ শিখলাম। কৌণিক ত্বরণের মধ্যে আমরা অনেকগুলো পার্ট কিন্তু এখানে শিখলাম। এক শিখলাম কৌণিক ত্বরণ। কৌণিক ত্বরণের আগে আমরা শিখলাম রৈখিক ত্বরণের মধ্যে দুটো পার্ট। একটা আমরা কি শিখলাম, বেগের মান পরিবর্তন করে ত্বরণের অংশ, সেটাকে বলেছি স্পর্শক ত্বরণ। আর একটা বলেছি লম্ব ত্বরণ, সেটা কি করে, বেগের অভিমুখ পরিবর্তন করে। এবং সব মিলে হচ্ছে লব্ধ ত্বরণ, সেটা কত, at² + ar²। যদি যদি বেগের মান পরিবর্তন না হয় তাহলে সেই ক্ষেত্রে ত্বরণ শুধুমাত্র সেই কার্ভের কেন্দ্রের দিকে থাকবে। একে আমরা পরবর্তীতে অভিকেন্দ্র ত্বরণ দ্বারা অভিহিত করব। আমরা পরের ভিডিও যখন করব সেই ক্ষেত্রে আমরা সেটা খুব ভালো করে ক্লিয়ার করে দেব। তবে যদি কোশ্চেন আসে এই ব্যাপারগুলো খুব ভালো করে বোঝা দরকার। এখান থেকে তোমরা বের করে আনতে পারো, যেমন ওমেগা কত, না v আবার ω/r। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি কিন্তু ω² r, আর বা ω v/r, সেই হিসাবে এটা কিন্তু লিখতে পারি v²/r। এর পরবর্তীতে আমরা মিলিয়ে দেখাবো যে এই ω cos v যেটা আমরা আছে বড় ক্ষেত্রে সেটা যে v²/r অথবা ω²r। ঠিক আছে, চলো এগোই। তাহলে এবার আমরা এখানে একটা দেখো, আমরা কার্ভ নেচার দেখিয়েছি। সেই কার্ভ নেচারের ক্ষেত্রে আমরা দেখালাম যদি গতিবেগের মান যদি এখানে পরিবর্তন হয় সেই ক্ষেত্রে বাড়লে কি হয়, কমলে কি হয়, তাই তো। এবার কথা এখানে যে আমি একটা ছবিটাতে এরকম করতাম যে v1 এর ভ্যালুটা মোটামুটি v2 সমান হতো, এই হতো v1 আর v2 সমান, তখন কিন্তু v1 আর v2 গতিবেগ v2 v1 গতিবেগের পরিবর্তনের কিন্তু গতিবেগ হতো এই বরাবর, অর্থাৎ কেন্দ্র বরাবর। তার লম্ব দিকে অর্থাৎ স্পর্শক বরাবর কিন্তু কোনো উপাংশ থাকতো না। আমি সেটাই বলতে চাইছি, যদি সমবৃত্তীয় গতি হয়, অর্থাৎ যদি গতিবেগের মানের পরিবর্তন না হয়, তাহলে শুধুমাত্র এর একটি ত্বরণ থাকবে। যে ত্বরণ থাকবে সেই ত্বরণকেই বলা হয় অভিকেন্দ্র ত্বরণ। যে ত্বরণটি কিনা সব সময় কোন দিকে কাজ করে, গতির যে ব্যাসার্ধ, যে কার্ভ রচনা হয়েছে, যে বক্রপথ রচনা হয়েছে সেই বক্রপথের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে, এই হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ। কার ক্ষেত্রে, সমবৃত্তীয় গতির ক্ষেত্রে শুধু একটি ত্বরণ, এবং তার মান কত থাকে। এমন নয় কিন্তু যে অসমবৃত্তীয় গতির ক্ষেত্রে অভিকেন্দ্র ত্বরণের মান পরিবর্তন হয়ে যাবে। অভিকেন্দ্র ত্বরণের মান অসমবৃত্তীয় গতি বা সমবৃত্তীয় গতি দুটির ক্ষেত্রেই রাশিমালা একই হবে। তাই আমরা সমবৃত্তীয় গতির ক্ষেত্রে সেটা করে দেখিয়ে দিচ্ছি। দেখো আমরা এখানে একটা সমবৃত্তীয় গতির জন্য একটা বৃত্তপথের পরিভ্রমণশীল একটা কণা নিলাম, এটা হচ্ছে তার ট্র্যাজেক্টরি। এই পজিশন থেকে ধরে নাও যে কোনো একটা পজিশন, এই পজিশন, এখানে প্রথমে কি অবস্থানে ছিল, ও কেন্দ্রীয় বৃত্ত। এখান থেকেও ক্ষুদ্র সময় অবকাশে একটা নতুন একটা বিন্দু কিউতে এসে পৌঁছালো। সেই সময়ে ও বৃত্তের কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করবে। এবার যদি আমরা এর গতিবেগের পজিশনগুলো দেখি, তাহলে পি বিন্দুতে এর গতিবেগ এই বরাবর, স্পর্শক বরাবর। আবার কিউ বিন্দুতে এর গতিবেগ একই রকম ভাবে স্পর্শক বরাবর। বেশ, এবার আমাদেরকে দেখতে হবে এর, দেখো একটাই, এর স্পর্শক বরাবর একটাই কি আছে, উপাংশ আছে, কিন্তু এর এই স্পর্শক বরাবর অর্থাৎ পূর্বের স্পর্শক বরাবর, এবং পূর্বের ব্যাসার্ধ বরাবর আমি দুটো উপাংশকে ভাগ করে নিতে পারি। সেই হিসাবে এটা যদি ভি হয়, দেখো এটা থিটা, তাহলে এটা কত হচ্ছে, এটাও থিটা, তাহলে এটা কত 90 - থিটা, তাহলে এটা কত, এটা হচ্ছে থিটা। ক্লিয়ার? তাহলে সেই হিসাবে এটা কত দাঁড়ায়, এটা দাঁড়ায় হচ্ছে v cos থিটা।
এবং এটা কত দাঁড়াচ্ছে v sin থিটা। তাহলে এর দুটো উপাংশ দেখছি, তাই তো? তাহলে দেখো স্পর্শক বরাবর, অর্থাৎ এই পজিশন থেকে যদি আমি তুলনা করি, এই পজিশন থেকে হিসাব যদি করি, তাহলে স্পর্শক বরাবর তার বেগের পরিবর্তন কত? স্পর্শক বরাবর পরিবর্তন, স্পর্শক বরাবর পরিবর্তন কত? v থিটা, v cos থিটা, এটা হচ্ছে চূড়ান্ত মান মাইনাস কত ছিল? v। এবার থিটার মান যদি খুব ক্ষুদ্র হয়, থিটা খুব ক্ষুদ্র হলে কি হচ্ছে? আমরা বলছি খুব ক্ষুদ্র একটা কৌণিক সরণ সৃষ্টি করেছে। তাহলে sin থিটা tan থিটা থিটা এবং cos থিটা 1 হয়। এটা আমরা জানি, আগে করেছি। তাহলে সেই ক্ষেত্রে cos থিটা nearly 1, v v 0, অর্থাৎ স্পর্শক বরাবর কোনো পরিবর্তন হচ্ছে না। এটা আমরা কিসে দেখালাম? নিউমেরিক্যালি দেখালাম। এই ছবিটার মধ্যে কিন্তু আমরা দেখালাম যে স্পর্শক বরাবর এটা কোনো লম্ব উপাংশ নেই, কারণ সেই ক্ষেত্রে শুধুমাত্র কেন্দ্রের দিকে হচ্ছে। এই ছবিটাতে আমরা দেখিয়ে দিলাম। আবার এটা যদি কেন্দ্র বরাবর পরিবর্তন আমাকে বের করতে হতো, সেই ক্ষেত্রে কত হবে? v sin থিটা মাইনাস, আগে কেন্দ্র বরাবর ছিলই না, 0। তাহলে খুব ছোট, তাহলে v থিটা। ক্লিয়ার? তাহলে এইটুকু যদি করতে এই সময়টুকু যদি কি সময় লাগে যেতে এখান থেকে এখানে, তাহলে যে ত্বরণ সৃষ্টি হচ্ছে সেই ত্বরণের মান কত? এই ত্বরণ a v থিটা বাই t v ওমেগা। খেয়াল করে দেখো, ar v ওমেগা বা ওমেগা ক্রস v, সেটা আমরা কিসের জন্য? ছোট্ট অংশের জন্য আমরা এখানে কিসে দিয়ে দেখিয়েছি? ভেক্টর দিয়ে দেখিয়েছি। ওকে, তাহলে a v ওমেগা, আর একে আমরা বলছি ac, অর্থাৎ অভিকেন্দ্র ত্বরণ বা সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন। অভিকেন্দ্র বা লম্ব ত্বরণ বলতে পারো এই পজিশনটা যেটা আছে। সমবৃত্তীয় গতির ক্ষেত্রে দেখো এটি থাকছেই না, শুধুমাত্র এটাই থাকছে, আর এটা কিন্তু অ্যাকচুয়ালি ac বা ar, যেটা খুশি লিখতে পারো। v মানে কত? ওমেগা কত? v বাই r, মানে v স্কয়ার বাই r, আর v ওমেগা, মানে ওমেগা স্কয়ার। এই হচ্ছে আমাদের সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন। অর্থাৎ যে কোনো কার্ভের ক্ষেত্রে, যে কোনো কার্ভ নেওয়ার ক্ষেত্রে সেই কার্ভ, যে বৃত্তের অংশ, সেই বৃত্তের যে কেন্দ্র, তার কেন্দ্র বরাবর একটি v স্কয়ার বাই r অথবা ওমেগা স্কয়ার r পরিমাণ ত্বরণ সৃষ্টি হবেই, তবেই সেই কার্ভটা সৃষ্টি হয়েছে, না হলে সেই কার্ভটা সৃষ্টি হতো না, নাহলে ও সোজা বেরিয়ে যেত। ক্লিয়ার? আর যদি বেগের মান পরিবর্তন হয়, তাহলে তো এই অংশটুকু দেখিয়েছি, বেগের মান পরিবর্তন হলে এই অংশটা থাকছে এটি আলফা। এমন হতে পারে না কখনো যে শুধুমাত্র এই বেগের মানটা পরিবর্তন হচ্ছে, অভিমুখ পরিবর্তন যদি না হয় সেই ক্ষেত্রে কিন্তু এই গল্পটা থাকছে না। ক্লিয়ার? বেশ, এবার আমরা এই রৈখিক বেগের সমীকরণ করেছি এর আগে, তাই না? আমরা রৈখিক বেগের সমীকরণ করেছি। রৈখিক বেগের সমীকরণ পুরো মনে আছে? v u at, তারপর s ut plus half at square, আর একটা v square u square plus 2as। ঠিক আছে? এগুলো তো ছিল রৈখিক গতির সমীকরণ। তা এখন একই রকম ভাবে যদি আমরা আবর্ত গতির সমীকরণ বা বৃত্তীয় গতির সমীকরণ এবার রচনা করি, তাহলে কেমন হয়? তার জন্য আমি আগে প্রথমে কি লিখছি, প্রত্যেকটা পার্টের জন্য রেডি করছি, এদিকে লিখছি রৈখিক গতির সমীকরণ। চলো, রৈখিক গতির সমীকরণ। এবং এই ক্ষেত্রে যে রৈখিক গতিগুলোর কথা বলা আছে, এই ক্ষেত্রে কিন্তু রৈখিক বেগ বা রৈখিক ত্বরণ যাই করেছি সব কিন্তু আমরা স্পর্শক বরাবর নিয়েছি, স্পর্শক বরাবর বেগের পার্টটুকু নিয়েছি। ক্লিয়ার? তা এখানে সমবৃত্তীয় গতির কথাই কিন্তু আমরা মেইনলি, সমবৃত্তীয় না, মানে সেখানে নিশ্চয়ই কৌণিক ত্বরণ আছে, না থাকলে তো এই রিলেশনগুলো এভাবে আসবে না। আচ্ছা, তাহলে আমরা লিখছি v 1 নম্বর, v
প্লাস a2। যদি এটি আবর্ত গতি থাকে একই রকম, এটা u, এটা ধরে নাও v, তাহলে এই u কত হবে? u হবে এখানে ওমেগা 1 বাই r। এখানে যদি পরিবর্তন হয়ে v হয় সেটা কত হবে? ওমেগা 2 বাই r। তাহলে আমি তাই লিখলাম ওমেগা 2 বাই r ওমেগা 1 বাই r প্লাস তার ফলে যে কৌণিক ত্বরণ সৃষ্টি হয়েছে, যে কৌণিক ত্বরণ সৃষ্টি হবে, সেই কৌণিক ত্বরণ আলফা কত হবে? আমরা কি লিখেছি? এই a কিন্তু এখানে যে এটা দেওয়া হয়েছে এটা কিন্তু মূল ত্বরণ নয়, মানে লব্ধ ত্বরণ নয়, এটা কিন্তু স্পর্শকীয় ত্বরণ। সেই ক্ষেত্রে আমরা কি লিখব? a মানে হচ্ছে আলফা বাই r ইনটু t। তাহলে r বলতে যদি আমি কেটে দিই তাহলে আমরা এবার বৃত্তীয় গতির সমীকরণ পাবো। বৃত্তীয় গতির সমীকরণে 1 নম্বর সমীকরণ পাবো ওমেগা 2 ওমেগা 1 প্লাস আলফা t। এখানে আলফাটা কি ধরা হয়েছে? আলফাটা ধরা হয়েছে পজিটিভ কৌণিক ত্বরণ, তার জন্য ওমেগা 2 গ্রেটার দেন ওমেগা 1 হচ্ছে এখানে। আবার 2 নম্বরে আমরা লিখতে পারি s ut প্লাস হাফ ap স্কয়ার। এখানে s টা কত হবে? s থিটা বাই r। তাহলে থিটা বাই r প্লাস u মানে হচ্ছে ওমেগা 1 বাই r ইনটু p প্লাস হাফ a হচ্ছে আলফা বাই r ইনটু p স্কয়ার। আবার r সব কেটে দাও, তাহলে এর ক্ষেত্রে কি দাঁড়ায়? থিটা কৌণিক সরণ থিটা রৈখিক সরণের জায়গায় প্রাথমিক কৌণিক বেগ t প্লাস হাফ আলফা t স্কয়ার। একটা মনে রাখলে আরেকটা মনে রাখা যায়। শুধুমাত্র কি করব? রৈখিক বেগের পার্টগুলোকে কৌণিক গতির পার্ট দিয়ে চেঞ্জ করে দেব। তাহলে এখান থেকে কি করতে পারো? দেখো v বাই r তার মানে ওমেগা 2 স্কয়ার বাই r স্কয়ার ইজ ইকুয়াল টু ওমেগা 1 বাই r, মানে ওমেগা 1 স্কয়ার বাই r স্কয়ার প্লাস 2 ইনটু a মানে হচ্ছে আলফা বাই r আর s মানে হচ্ছে থিটা বাই r। তাহলে r স্কয়ার দিয়ে সব কাটা গেল, 3 নম্বর ফর্ম দেখা চলে এলো। ওমেগা 2 স্কয়ার ইজ ইকুয়াল টু ওমেগা 1 স্কয়ার প্লাস 2 আলফা থিটা। এইভাবে আমরা যেমন রৈখিক গতির বিভিন্ন ডেটাগুলো নিয়ে আমরা বাকি জিনিসগুলো বের করতে পারি, অঙ্কগুলো করতে পারি, ঠিক একই রকম ভাবে বৃত্তীয় গতির ক্ষেত্রেও আমরা যে কোনো রাশিতে যে কোনো তিনটা রাশির মান বসিয়ে দিলে চতুর্থ রাশিটির মানটা আমরা বের করে নিয়ে আসতে পারি। এইভাবে আমরা খুব সহজেই অভিকেন্দ্র ত্বরণ করলাম, রৈখিক গতি করলাম, কৌণিক ত্বরণের পার্ট আমাদের কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, নেক্সট পার্টে আমরা আলোচনা করব মূলত অভিকেন্দ্র বল, অপকেন্দ্র বল, অপকেন্দ্র প্রতিক্রিয়া এবং বিভিন্ন প্রকার কৌণিক গতি নিয়ে আমরা আলোচনা করব।